সাবাস হেসে উঠে বলল, তোকে এভাবেই বেশি মানায়। আয়েশা মারাবাদ দিয়ে সাবাসের হাত দুটো আলতো করে ধরে বলল, চল বাসায় যাই, নিশ্চয়ই ক্ষুধা লেগেছে তোর। সাবাস মাথা ঝাঁকিয়ে বোনের পাশাপাশি হাঁটতে লাগলো। তুষার পিছন থেকে বলে উঠল, তোদের সম্পর্ক বোঝা মুশকিল। একটুকুতেই ঝগড়া বেঁধে যায়, আবার একটুকুতেই ভালোবাসা উতলে পড়ে। তুষারের কথায় পাত্তা না দিয়ে ওরা নিজেদের মতো হাঁটতেই লাগলো। তা দেখে তুষার ভ্রু কুঁচকে বলল, কিরে, আমাকে ছেড়ে যাচ্ছিস কোন সাহসে? দাঁড়া আমার জন্য। তুষার দৌড়ে ওদের কাছে চলে গেল। তিনটা মূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল। বারিশ হাত মুষ্টিবদ্ধ করে অন্ধকার থেকে আলোতে এলো। সব কিছু দেখেছে ও, যদিও ওদের মধ্যে কি কথা হয়েছে সেটা শোনেনি, তবে তুষারের বলা শেষ কথাটা শুনেছে। বারিশের মুখ দেখে বোঝা যাচ্ছে না ওর মনে কি চলছে, কিন্তু খুব দ্রুতই বড় কিছু হতে চলেছে সেটা নিশ্চিত। ডাইনিং টেবিলে তিন ভাই বোন বসে আছে। শাহনাজ অনেক আগেই খেয়ে নিয়ে নিজের রুমে গিয়ে পড়াশুনো করছে। তানিয়া কিছুটা অসুস্থ, তাই রুমে শুয়ে আছে। সিনু ওদের তিনজনকে খাবার পরিবেশন করে ওদের সামনে বসে পড়ল। সাবাস হাত দুটো লুকিয়ে রেখে চুপচাপ বসে আছে। তা দেখে সিনু ভ্রুকুচকে বলল, কি হলো, খাচ্ছ না কেন সাবাস? তিন ভাই বোনই মুখ চাওয়াচাই করলো। হঠাৎ আয়েশা বলে উঠল, মাম্মা আসলে আজকে আমি ওকে খাইয়ে দিতে চেয়েছি তাই। সিনু বিস্ফোরিত চোখে ওদের দুইজনের দিকে তাকাতে তাকাতে বলল, এটা এখন আমাকে বিশ্বাস করতে হবে তুমি কি না খাইয়ে দিবে সাবাসকে? কেন নয় মাম্মা, তুমি এমন করছো কেন শুনি? তোমার জ্বলতেছে নাকি? সিনু কটমট দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকলো। সেটা ভ্রুক্ষেপ না করে আয়েশা এক লোকমা ভাত শাহবাসের মুখের সামনে ধরল। শাহবাসও নির্দ্বিধায় সেটা খেয়ে নিল। সিনুর হতভম্ব ভাব চরম সীমায় পৌঁছে গেছে। অস্ফুট স্বরে বলতে লাগলো, আশ্চর্য, তোমরা কি অসুস্থ? সকালে তো ঠিকঠাকই ছিলে, গরমের কারণে কি কোনোভাবে শরীর খারাপ করেছে? শাহবাস আর আয়েশা একযোগে বলে উঠল। শাট আপ মাম্মা, ডিস্টার্ব করছো। সিনু থতমত খেয়ে চুপ করে গেল। তুষার খেতে খেতে নিশ্চুপ হাসছে। সিনু ক্ষণকাল চুপ করে থেকে আবার বলে উঠল, সত্যি করে বলো সোনারা, তোমাদের কি কিছু হয়েছে? মানে মাথায় আঘাত লেগেছে কিনা কোনোভাবে? সাজিদ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, সিনু পাখি, কি হচ্ছে? তোমার কি ওদের মিল সহ্য হচ্ছে না? ডিস্টার্ব করছো কেন ওদের? সব সময় শুধু তিরিং বিরিং করতে থাকো। রুমে আসো তুমি। সিনু তড়াক করে বসা থেকে উঠে কাটকাট গলায় বলল, হ্যাঁ যাবই তো, যাওয়ার তো লাগবেই, একজনের সাথে কিছু দেনা পাওনা বাকি আছে যে। সাজিদ এমন নীরব হুমকিতে কেশে উঠল। সিনুর দিকে এগিয়ে গিয়ে টিটকারি দিয়ে বলল, আরে কাশতেছেন কেন, চলুন চলুন রুমে যাই। সাজিদ গলা খাকারি দিয়ে বউয়ের সাথে রুমে যেতে লাগলো আগাম যুদ্ধের প্রস্তুতি নিতে নিতে। ওরা চলে যেতেই তুষার, সাভাস আর আয়েশা হাসতে লাগলো। হাসি থামিয়ে ওরা আবারও খাওয়ায় মনোযোগ দিল। আয়েশা নিজে খাওয়ার পাশাপাশি ভাইকে যত্ন করে খাইয়ে দিতে লাগলো। বারিশকে গত 2 দিন থেকে আয়েশা দেখেনি। ভার্সিটিতেও ওর ক্লাস অন্য স্যার নিয়েছিল, আর বীরকে পড়াতে এসেও বারিশের মুখ দর্শন হয়নি আয়েশার। এটা অবশ্য আয়েশার কাছে স্বস্তির। বেশ খুশিই আছে বারিশকে না দেখতে পেয়ে। আজও যখন দেখলো না তখন ওর মুখের হাসি বিস্তৃত হয়ে গেল। বীরকে পড়ানোর সময় হঠাৎই বর্ষা চিন্তিত মুখে আয়েশার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসলো। বর্ষার অবস্থা খেয়াল করে আয়েশা ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে আপু? তোমাকে ভীষণ চিন্তিত লাগছে। বর্ষা উদাস মুখে আয়েশার পাশে বসে বলল, আমার ভাইটার জানি কি হয়েছে, ওকে তো এত খারাপ অবস্থায় আমি কখনো দেখিনি। ভার্সিটি থেকে ছুটি নিয়ে গত 2 দিন থেকে নিজের রুমে ঘরবন্দি হয়ে পড়ে আছে। না কিছু খাচ্ছে আর না কারোর সাথে কথা বলছে। কি সমস্যা সেটাও বলছে না। আয়েশা মনে মনে বলল, এমনটা তো সাবাস আর আমার করা উচিত ছিল। মুখ দেখানোর মতো অবস্থায় রেখেছিল নাকি আমাদের? বর্ষা পুনরায় বলতে লাগলো, ছোট থেকে অনেক কষ্ট সহ্য করেছে বারিশ, তবুও ওকে এমনভাবে ভেঙে পড়তে দেখিনি আমি কখনো। আমার যখন 11 বছর বয়স, বারিশের 10, তখন আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আমাদের বাবা ইন্তেকাল করলেন। আমরা অতুল সমুদ্রে পড়ে গিয়েছিলাম জানো সেই সময়। তখন বারিশ না কেমন হঠাৎ করে বড় হয়ে গেল, সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। এমন কোনো কাজ নেই যেটাও করেনি। নিজে কষ্টে জর্জরিত হলেও মা আর আমাকে কখনো কষ্ট পেতে দেয়নি। মাঝে মাঝে না আমার মনে হয় ও আমার ছোট নয়, আমার বড় ভাই। বারিশের অনেক পরিশ্রমের ফলে আজকে আমরা এই অবস্থায় এসেছি।
কাজ করার পাশাপাশি ও পড়াশোনাটাও সমান তালে চালিয়ে গেছে, আর আমাকেও পড়িয়েছে। অবশ্য এক স্যারের অনেক গুরুত্ব রয়েছে বারিশের সফলতার পেছনে। আয়েশার হঠাৎ সমস্ত রাগ পড়ে গেল। মনোযোগী হয়ে বর্ষার কথাগুলো শুনতে লাগলো। সামান্য হেসে বর্ষা বলে উঠল, বারিশ ভার্সিটিতে পড়াকালীন পাশের ফ্ল্যাটটা ভাড়ায় নিয়েছিল, যদিও এখন ওটা কিনে নিয়েছে। বীরের বাবা তখন ওখানে থাকতো। ওনার আমাকে দেখে না পছন্দ হয়েছিল, তাই দেরি না করে উনি বারিশের কাছে আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বারিশ অনেক খোঁজখবর নিয়ে তবেই আমাকে বিয়ে দিয়েছিল। আমিও বিয়েতে রাজি হয়েছিলাম, এই ভেবে যে বীরের বাবাকে বিয়ে করলে আমি সারাটা জীবন আমার ভাই আর মায়ের সাথেই থাকতে পারবো। বলে বর্ষা মুচকি হাসল। আয়েশারও এসব শুনে মুখে হাসি ছড়িয়ে পড়ল। বারিশ ব্যতীত এই পরিবারের সকলকে ওর ভীষণ পছন্দ। কত সুন্দর ব্যবহার সকলের। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই বর্ষা উঠে গেল, আর আয়েশা হাসি মুখে বীরকে পড়ানোয় মনোযোগ দিল। কিন্তু ওর হাসি বেশিক্ষণ টিকল না, কারণ বারিশ এসেছে। যতই লোকটা ভালো হোক না কেন, আয়েশার কাছে সবসময় বিরক্তিকর মানুষই হয়ে থাকবে। তাও ভাগ্য ভালো, বারিশ আসার কিছুক্ষণের মধ্যে আয়েশার বীরকে পড়ানো শেষ হয়ে গেল। ও দ্রুত ব্যাকপ্যাক কাঁধে নিয়ে যেতে যেতে বলল, ফিয়ামানিল্লাহ বাদশা। ফিয়ামানিল্লাহ মা। বীরের কণ্ঠ অর্ধেক বাক্যে থেমে যেতে দেখে আয়েশা ভ্রু কুঁচকে পিছু ঘুরে তাকালো। বারিশ বিব্রতি মাখা মুখে বীরের মুখ চেপে ধরে রেখেছে। আয়েশা কপাল কুঁচকে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। ও চলে যেতেই বারিশ বীরকে কাঁধে তুলে বলল, শোনো মামু, মেরে তোমার পাছা লাল করে দিই। এক্ষুনি আমার মান সম্মান খেয়ে দিতে তুমি। খবরদার ও নামে রাখবে না। স্নিগ্ধ সকাল। আজকের আবহাওয়াটা কিছুটা শীতল। শিরশিরে বাতাস বয়ে চলছে। হাসান ভিলার সব বাচ্চা কাচ্চারা যে যার স্কুল আর ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। শাহনাজ খুব ধীরে ধীরে মনোযোগের সহিত হাঁটছে, যেন ভুলেও আজ পড়ে না যায়। কিন্তু আফসোস, তার হলো কোথায়। সদরদরজা পেরোতেই ধরাম করে পড়ে গেল। সকলেই তো অভ্যস্ত হয়ে গেছে, তাই ওকে দেখে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো কিছু করার নেই ওদের। আয়েশার শাহবাজ দৌড়ে গিয়ে বোনকে উঠালো। শাহনাজ লজ্জিত ভঙ্গিতে সকলের দিকে তাকিয়ে হাসছে। তুষার কাঁধে ব্যাকপ্যাকটা ভালোভাবে নিয়ে শান্তস্বরে বলতে লাগলো, বাড়িতে পড়িস ঠিক আছে, কিন্তু বাইরে যেন পড়তে যাস না, না হলে লজ্জায় মুখ দেখাতে পারবি না। শাহনাজ ওপরে কিছু না বললেও মনে মনে বলল, অলরেডি সেই মহাকাজটাও করে ফেলেছি, তাও আবার পার্কে। যাই হোক, কেউ দেখেনি, এটাই স্বস্তির ছিল। তুষার নিজের বাইকে গিয়ে উঠে পড়ল। শাহনাজ দোনামোনা করে বলতে লাগলো, আমার আজ বাইকে চড়তে ভীষণ ইচ্ছা করছে। তুষার ভাই, আপনার সাথে যাই। তুষার ভ্রু নাচিয়ে বলল, তুই মনে হয় সেই দিনের কথাটা ভুলে গেছিস। আমার বউ ছাড়া আমার বাইকের পেছনে চড়ার অধিকার কোনো মানুষ তো দূর, মুরগিকেও দেব না। শাহনাজ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তা দেখে সাভাস বলে উঠল, বনু, আমার বাইকে আয়। আসলে তুষার রোমান্টিক উপন্যাস পড়ে পড়ে আমার ছ্যাবলা হয়ে গেছে। শাহনাজ হেসে ফেলল। তুষার শান্ত দৃষ্টিতে কিছুকাল সাবাসের দিকে তাকিয়ে থেকে মাথায় হেলমেট পরে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। শাহনাজ ভাইয়ের পেছনে গিয়ে বসে পড়ল। তুষার না হোক, কিন্তু ভাইয়ের বাইকে চড়তে পারাও তো কম আনন্দের না। ভীষণ থ্রিলিং ব্যাপারটা। তোবার ভার্সিটিতে কোনো ক্লাস ছিল না আজকে। তাছাড়াও ব্যক্তিগত জীবন ছাড়িয়ে স্বাধীনের সাথে আজ ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল। স্বাধীনের কেবিনে প্রবেশ করার পর তুবা মিষ্টি হাসি উপহার দিয়ে চেয়ারে বসে পড়ল। স্বাধীন আশ্চর্যজনকভাবে প্রফেশনাল মুডে কাউন্সেলিং করলো। এমনভাবে কথা বলল যেন তুবাকে ও এর আগে কখনো দেখেনি। একজন ডাক্তার তার পেশেন্টের সাথে যেমন আচরণ করে ঠিক সেভাবে। এসব দেখে তুবার ভ্রু কুঁচকে গেল। এক পর্যায়ে বলেই ফেলল, কি ব্যাপার, এত উইয়ার্ড আচরণ করছেন কেন? কালকের জন্য রাগটা তো আমার থাকা উচিত, আপনার নয়। স্বাধীন ভ্রু কুঁচকে বলল, রাগ করার কি আছে? কালকের ব্যাপার কালকেই মিটে গেছে। তুমিও মজা করেছিলে আর আমিও মজা করেছি। এজ সিম্পল এজ দ্যাট। এখানে রাগ করে থাকার তো প্রশ্নই আসে না। তাহলে এমন আচরণ করছেন কেন? কেমন আচরণ করেছি? আমি কি আজ থেকে মাথা নিচে কেমন আচরণ করেছি? আমি কি আজ মাথা নিচে রেখে পা উপরে তুলে কথা বলছি? আমি কি তোমার সাথে চাইনিজ ভাষায় কথা বলছি? আমি কি শিম্পাঞ্জির মতো লম্ফ লম্ফ করছি, নাকি তোমার ঘাড়ে চড়ে কথা বলছি? তুবা বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, আমার সাথে ফাইজলামি করেন? আমি বলতে চাচ্ছি পেশেন্টের সাথে যেমন আচরণ করেন সেভাবে আচরণ করছেন কেন?
তো তুমি কি আমার পেশেন্ট না? হ্যাঁ, পেশেন্ট, কিন্তু আমি তো আপনার হবু বউ। তো সেটা তো ব্যক্তিগত জীবনে। এখানে আমরা প্রফেশনাল মিট করছি। ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমি প্রফেশনাল জীবনে সবার সাথে একইভাবে আচরণ করি। এমনকি আমি আমার মায়ের সাথেও অপরিচিতর মতো আচরণ করি। একবার আম্মু এসেছিল আমার কেবিনে। আমি আম্মুকে ম্যাম বলে ডেকেছিলাম, যদিও তার জন্য বাড়িতে গিয়ে আমাকে জুতো পেটা করেছিল, তবুও আমি শুধরাইনি। তোবার চোয়াল ঝুলে গেল, সাথে প্রচণ্ড হাসিও পেল, কিন্তু অবাক হওয়ার মাত্রা হাসির চেয়ে ভারী পড়ায় ও হতভম্ব হয়ে স্বাধীনের দিকে তাকিয়ে থাকলো। স্বাধীন ক্ষণকাল চুপ থেকে আবারও বলে উঠল, ভালোভাবে মনে করে দেখো, আমি সবসময় তোমার সাথে এভাবেই কথা বলতাম কাউন্সেলিং এর সময়, কিন্তু গত কয়েকদিনে ব্যক্তিগত জীবনে আমাদের সম্পর্কের চরম উন্নতি হওয়ায় তোমার আজ আমার আচরণ একটু অন্যরকম লাগছে। কিন্তু এটা একদমই ঠিক আচরণ, তুমি ভুল বুঝছো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমি শুধু চশমা পরা পেশেন্টগুলোর সাথেই আপনজনের মতো আচরণ করি, তা বাদে বাকিদের সাথে একদম প্রফেশনাল আচরণ। তোবার চোখ বড় বড় হয়ে গেল। হতভম্ব হয়ে কয়েক মিনিট চুপচাপ স্বাধীনকেই দেখে গেল। অতঃপর বিড়বিড় করে বলতে লাগলো, এটা তো সাধারণ মানুষ হতে পারে না। এ তো দেখছি চশমা গ্রহের রাজা বাদশা। নয়তো নিজস্ব মাকে কেউ ম্যাম বলে ডাকে, আর চশমা পরা মানুষদের কেউ চাচা, নানি, খালা, খালু বলে ডাকে। তার মানে আমিও রিস্ক জোনে আছি। আমার এখনও না হওয়া শাশুড়িকে তো ম্যাম বলে ডেকেছে, তাহলে আমাকে নির্ঘাত কোনো একদিন আপু বলে ডাকবে এই বেটা। আয়েশা ক্লাস শেষে ব্যাগ কাঁধে নিয়ে করিডোরে ঘুরঘুর করছে। ওর গন্তব্য ক্যাম্পাসের সবুজ ঘাসে গিয়ে কিছুক্ষণ প্রকৃতি বিলাস করা, কিন্তু বিপত্তি ঘটল সাভাসের আগমনে। ও কোথা থেকে হুট করে এসে আয়েশার পথ আগলে দাঁড়ালো। আয়েশার ভ্রুযুগল কুঁচকে গেল, দাঁতে দাঁত চেপে বলল, তুই যে বান্দর সেটা আমি এমনিতেও মনে প্রাণে বিশ্বাস করি। এভাবে লাফালাফি করে প্রমাণ করতে হবে না। সাভাস ডোন্ট কেয়ার ভাব নিয়ে করিডোরের পিলারে হেলান দিয়ে বলল। থ্যাঙ্কস বান্দরের বোন। আয়েশা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, এই, তুই আমাকে বান্দর বললি? বাহ, তুই এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলে? আমি তো ভেবেছিলাম তোকে বোঝাতে আমাকে মিনিমাম 1 মাস সাধনা করতে হবে। বেশি নাটক করবি না সাবাস। কি জন্য এসেছিস সরাসরি বল। সাভাস দাঁত বের করে বলল, তোকে বাদাম খাওয়াতে এলাম। বাদাম নামটা শুনতেই আয়েশার গা গুলিয়ে উঠল, চোখ মুখ কুচকে গেল। তা দেখে সাভাস অট্টহাসি হাসতে হাসতে বলল, বাদাম ফোবিয়া এই প্রথমবার দেখছে। আয়েশা কিছু না বলে ওকে পাশ কাটিয়ে যেতে ধরলে সাভাস আবার ওর পথ আটকে বলল, শুধুমাত্র একটা বাদাম খা প্লিজ। এত আদর করে বলছে, খেয়ে নে না। আয়েশা চোখ গরম করে বলল, পথ ছাড়ো সাবাস। ছাড়বো না, উড়ে উড়ে যেতে পারলে যা। তুষার লাইব্রেরি থেকে বেরিয়ে এ পথ দিয়েই আসছিল। হঠাৎ সামনে আগুন আর পানিকে একসাথে দেখে ওদের দিকে এগিয়ে গিয়ে বলল, কালকেই না ভালোবাসা উতলে পড়ছিল, আজ আবার নিজেদের আসল চরিত্রে ফিরে এসেছিস। বাহ, এত দ্রুত কামব্যাক তো অস্ট্রেলিয়াও বিশ্বকাপে করে না। আয়েশা আর সাভাস একযোগে বলে উঠল, চুপ কর বইয়ের বউ, নিজের সংসার সামলা গিয়ে। তুষার হতভম্ব হয়ে ওদের দুইজনের রুদ্রমূর্তি দেখল। আয়েশা আর সাবাস আবারও নিজেদের মতো ফ্যাচ ফ্যাচ করতে লাগলো। এমন সময় কারো গমগমে কণ্ঠস্বরে ওরা থেমে গেল। বারিশ গম্ভীর মুখে পেছনে দুহাত গুজে সামনে সাবাসের দিকে তাকিয়ে আছে, যে হাত আয়েশার বা হাতটা শক্ত করে ধরে আছে। এখানে হচ্ছেটা কি? অনেক দিন থেকেই তোমাদের চরম পর্যায়গুলো দেখে চলেছি আমি, আজ তো লিমিটই ক্রস করে ফেলেছো। আয়েশা আর সাবাস অবাক হয়ে বলল, কি করেছে? তুষার ওই প্রথমবার বারিশের এমন আচরণের কারণ বুঝতে সক্ষম হলো না। বারিশ কর্কশ কণ্ঠে বলে উঠল, কিছুই বুঝতে পারছো না তাই না? একজন স্যারের সামনে নিজেদের বেহায়াপনা তুলে ধরার পরও বলছো কি করেছি? আমাকে দেখার পরও যে তুমি আয়েশার হাত ধরে আছো, এটা কি বেয়াদবি লাগছে না তোমার কাছে সাবাস? ছেলে মেয়েদের কিছু গণ্ডির মধ্যে থাকতে হয়, সেটা মনে হয় তুমি ভুলে গেছো। আয়েশা নিজের হাতটা ঝটকা দিয়ে সাবাসের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, ওকে ছেলে। সাবাসও একই টনে বলল। ও মেয়ে। আয়েশা বারিশের দিকে তাকিয়ে বলল, এটাকে কোন দিক দিয়ে আপনার ছেলে মনে হয় স্যার? ওটা একটা গাধা। বারিশের কপালে ভাঁজ পড়ল, কাটকাট গলায় বলে উঠল, মস্করা করছো? ছেলেদের সাথে এমন অবাধ মেলামেশা করার পর এখন উল্টাপাল্টা কথা বলে টপিক ঘোরানোর চেষ্টা করছো? আয়েশা অবাক হয়ে বলল, ভাইয়ের সাথে কথা বলা মেলামেশা,
করা যাবে না এই কোথায় লেখা আছে? বারিশ হতভম্ব গলায় বলল। ভাই? কে ভাই? আয়েশা শাহবাজের দিকে আঙুল তাক করে বলল। কে আবার? এই ছাগলটা। বারিশ তৎক্ষণাৎ তুষারকে উদ্দেশ্য করে বলল। তোমার ভাইও না তুষার? হ্যাঁ, ও আমার চাচাতো ভাই। আর এই ছাগলটা আমার নিজের মায়ের পেটের যমজ ভাই। বারিশ বিস্ফোরিত চোখে একবার আয়েশার দিকে তাকাচ্ছে তো একবার শাহবাজের দিকে তাকাচ্ছে। যদিও বাইরে থেকে ও যে প্রচণ্ড অবাক হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। আয়েশা ওকে চুপ থাকতে দেখে বলতে লাগলো। আসলে আমাদের দেখে মনে হয় না, কিন্তু আমরা যমজ। বিশ্বাস না হলে সাবাসের গাল থেকে দাড়িগুলো টেনে ছিঁড়ুন, তাহলে বুঝবেন। অথবা আয়সার গালে কিছু দাড়ি লাগিয়ে দেখুন, আমাদের মুখের মিল পাবেন। শাহবাজের ভাবলেশীন কথায় আয়েশা খেপে গিয়ে ওর হাতে চিমটি কাটলো। শাহবাজ কটমট দৃষ্টিতে আয়েশার দিকে তাকিয়ে বলল। আয়শু? সাবাসু, আশা? নিরাশা, হতাশা। বাতাসা। দু ভাই বোনের গলা শুকিয়ে গেল। গলায় জোর আনার জন্য ওরা কাঁচতে লাগলো। বারিশ আহম্মক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকলো। ওরা দু ভাই বোন পুনরায় ঝগড়া শুরু করতে ধরলে তুষার কানে ফোন নিয়ে বলতে লাগলো। হ্যালো বড় মা, শুনতে পাচ্ছ? শাহবাজ আর আয়েশা আতঙ্কিত চোখে তুষারের দিকে তাকিয়ে বলল। ফোন কাট বেটা, মাম্মাকে কিছু বলিস না, মাম্মা আমাদের জুতা দিয়ে মারবে। তুষার তবুও ফোন কানে নিয়ে আছে। এবার আয়েশা আর শাহবাজ কণ্ঠটা নরম করে বলল। তুষার, তুই না আমাদের সোনা ভাই, তুই এমন আচরণ করলে কিন্তু আমরা তোকে আজীবনের জন্য সিঙ্গেল রাখবো, বলে দিলাম। তুষার মুচকি হেসে ফোন কান থেকে নামালো। ও সিনুকে ফোনই দেয়নি, শুধুমাত্র ওদের দুইজনকে ভয় দেখাতে চেয়েছিল। বিষয়টা বুঝতে পারতে আয়েশা আর শাহবাজ দাঁতে দাঁত চেপে বলল। তোকে তো। তুষার অবস্থা বেগতিক দেখে দৌড় লাগালো। আয়েশা আর শাহবাজ ওকে ধরার জন্য পেছন পেছন ছুটতে লাগলো। পুরো ক্যাম্পাস জুড়ে তিন ভাই বোন ছোটাছুটি করতে লাগলো। ওদিকে বারিশ এখনো তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও হাঁটতে লাগলো, কিন্তু এতটাই অন্যমনস্ক ছিল যে পিলারে গিয়ে সজোরে ধাক্কা খেলো। এতে করে লজ্জা পেয়ে বাড়ির শুরুতেই আশেপাশে তাকালো কেউ দেখলো কিনা সেটা দেখার জন্য। যখন বুঝলো কেউ দেখেনি তখনও আবারও হাঁটতে লাগলো, কিন্তু এবার ওষ্টা খেয়ে পড়তে ধরলে যদিও পুরোপুরি পড়া থেকে বেঁচে গেছে। বারিশ গলা খাকারি দিয়ে নিজেকে সামনের দিকে আবারও হাঁটতে লাগলো। ড্রয়িং রুমে বসে বড়রা কিছু সলা পরামর্শ করছে। তাদের চারজনের চোখে মুখে চাপা উত্তেজনা আর খানিকটা শঙ্কা খেলা করছে। সিনু চিন্তিত স্বরে বলে উঠল। সাজিদ, শুনুন, মেয়ে যদি আমাদের ভুল বুঝে তাহলে? বুঝবে না ভুল, আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি, ও অনেক বুদ্ধিমতী। আয়েশা সদর দরজা দিয়ে ক্লান্ত শরীরে ভেতরে প্রবেশ করতে এই চারজোড়া উৎসুক চোখ সেই দিকে তাকিয়ে থাকলো। আয়েশা সবার চাহনি ওর দিকে নিবদ্ধ থেকে খানিকটা ভরকে গেল। ভার্সিটি থেকে কোনো নালিশ টালিশ আসেনি তো আবার? আয়েশার বুক ধুকপুক করে উঠল যখন সাজিদ বলল। বড় আম্মুজান, একটু এদিকে শুনে যাও তো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। আয়েশা ঢোক গেলে ওদের দিকে চলে গেল। এমন সময় শাহবাজ, তুষার আর শাহনাজও নিচে চলে আসলো। পরিস্থিতি জমজমাট দেখে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। তা দেখে তুষার শাহনাজকে উদ্দেশ্য করে বলল। তুই একটু আস্তে দৌড়া। শাহনাজ ওর কথা মতো ধীরে ধীরে নিচে নামলো। আয়েশার দম আটকে যাওয়ার উপক্রম হলো যখন বড়রা একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করে একে অন্যকে কথাটা বলতে বলছে। কেউ বলতে রাজি না হয় শেষে সাজিদ গলা খাকারি দিয়ে বলল। তোমার জন্য একটা ছেলে পছন্দ করেছি, অনুমতি দিলে আমরা সামনে এগোতে চাই। শাহবাজের এত জমজমাট পরিবেশ পছন্দ না, তাই ও অন্যদিকে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, কিন্তু বাবার বলা কথাটা কর্ণগোচর হতে ওর কদম থেমে গেল। চকিতে পিছু ঘুরে একবার বাবা মায়ের দিকে তাকালো তো একবার বোনের দিকে তাকালো। আয়েশা স্বাভাবিক মুখভঙ্গিতে চুপ করে দাঁড়িয়ে আছে। তা দেখে শাহবাজ ভ্রু কুঁচকে বলল। অনুমতি দিলে আগাতে চাও মানে কি? ছেলেটাকে আয়সা এখনো দেখেনি পর্যন্ত, ওই ছেলের বিষয়ে কিছু জানে না ও, কিভাবে অনুমতি দিবে ও? আমি বুঝলাম না বাবা। সাজিদ শান্ত স্বরে বলল। আমি সেই অনুমতিই চাচ্ছি সাভাস। ওকে ছেলেটাকে দেখতে চাই, এখন বিয়ে করতে চাই, এসবের ক্ষেত্রে অনুমতি চেয়েছি। ছেলেটাকে বিয়ে করতে হবে এই অনুমতি কিন্তু চাইনি। শাহবাজ কিছু বলার আগে আয়েশা বলে উঠল। আমার সমস্যা নেই বাবা, তুমি যখন দেখেছো তো ছেলে নিঃসন্দেহে ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। বড়দের মুখের চিন্তারা গায়েব হয়ে গেল। মেহমেদ উচ্ছ্বাসিত হয়ে বললেন। হোয়াট এভার, কতদিন পর বিয়ে খাবো, কি মজা!
একটা বিয়ে খাওয়ার জন্য এতটাই ডেসপারেট হয়েছিলাম যে মনে হচ্ছিল নিজেই আর একটা বিয়ে করে নিই।